অষ্টম শ্রেণীর মেয়েরা দেখো, এই তোমাদের কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সে 20 আর লাইফ সায়েন্সে 10। তাহলে এই তোমাদের কোশ্চেনের মধ্যে আমি অ্যান্সারগুলো করেছি, দেখে নাও। 1.1 এর হচ্ছে বি, এবং 1.2 এর হচ্ছে বি অপশান, 1.3 এর হচ্ছে সি, 1.4 এর হচ্ছে ডি অপশান। ঠিক আছে, এগুলো তোমরা মিলিয়ে নেবে, খাতা তো পাবে। ঠিক আছে, তখন দেখে নেবে। এবার দেখো, এটা হচ্ছে দেখো, এই যে 2.1টা কম, 2.2টা শূন্যস্থানে হবে অভিকর্ষ। 3.1-এ দেখো যে তরলের প্রভাব উন্মুখ তরলের চাপের ওপর নির্ভর করে, এটা সত্য। ঠিক আছে, কারণ তরল সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়, তাই প্রবাহের অভিমুখ চাপের উপরই নির্ভর করে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যায়। আচ্ছা, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যৌগে নাইট্রোজেনের যোজ্যতা 3, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যৌগের সংকেত হচ্ছে NCl3। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা তো 3, ঠিকই কথা বলা হচ্ছে, তাহলে এটাও সত্য। তাহলে দুটো এতেই কিন্তু সত্য লিখতে হবে, তোমাদের কারণ লিখতে বলেনি, সত্য লিখলেই হবে। আমি কারণটা যেহেতু এটা ভিডিও করছি তাই কারণটা বলে দিচ্ছি। এবার দেখো, কাচকে সিল্ক দিয়ে ঘষলে কোনটিতে কোন ধরনের তড়িৎ উৎপন্ন হয়? কাচে ধনাত্মক আর সিল্কে ঋণাত্মক আধান তৈরি হবে। কাচকে সিল্ক দিয়ে ঘষলে ঘর্ষণের পরে কাচ ইলেকট্রন হারাবে এবং ধনাত্মক আধানগ্রস্ত হয়, আর সিল্ক ইলেকট্রন গ্রহণ করবে, তাই ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, অবাধে পতনশীল যে কোনো বস্তুর ওজন কত? অবাধে পতনশীল যে কোনো বস্তুর ওজন কিন্তু 0। কেন? কারণ অবাধে পতনশীল বস্তুর ওজন হলো অভিকর্ষজ ত্বরণের কারণে অনুভূত হয়। যেহেতু বস্তুটি অভিকর্ষের টানেই পড়ছে, তাই কি এখানে বস্তুর ওজন 0ই হবে। তাহলে 0 কিন্তু। সমুদ্রের জল ও নদীর জলের মধ্যে কার প্লবতা বেশি? প্লবতাটা বেশি হচ্ছে সমুদ্রের জলে। তোমাদের কারণ না লিখলেও চলবে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু 1 মার্কস আছে, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি তাই বলে দিচ্ছি। সমুদ্রের জলে লবণের পরিমাণ বেশি থাকায় এর ঘনত্ব নদীর জলের ঘনত্বের চেয়ে বেশি, তরলের ঘনত্বের তাই হচ্ছে প্লবতাত্ব ঘনত্বের সমানুপাতিক, তাই সমুদ্রের জলে প্লবতাও বেশি। এবার দেখো 4.3-তে আসছি। হলুদ বর্ণের একটি কঠিন পদার্থ যা জলে দ্রবীভূত হয় না কিন্তু কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত হয়, পদার্থটিকে শনাক্ত করো। পদার্থটি হচ্ছে সালফার। সালফার একটি হলুদ কঠিন পদার্থ যা জলে অদ্রাব্য কিন্তু কার্বন ডাই সালফাইডে দ্রাব্য। একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। ওরই অথবা যদি তুমি 4.3 এটা করো তাহলে নিচেরটা করতে হবে, এবার করলে অসুবিধা কিছু নেই। একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। বরফ গলে জল হওয়া। বরফ গলে জল হওয়া একটি ভৌত পরিবর্তন, কারণ এতে পদার্থের অবস্থার পরিবর্তন হলেও নতুন কোনো পদার্থ কিন্তু সৃষ্টি হচ্ছে না। এবার দেখো 4.4-এ চলে এসো। 4.4-এ হচ্ছে দেখো যে 1H13 আর He23 পরমাণু দুটোর মধ্যে সম্পর্ক কী? দেখো, দুটো জনের ভর সংখ্যা কিন্তু সমান। ভর সংখ্যা সমান হলে আইসোবার। ঠিক আছে, পারমাণবিক সংখ্যাতে আলাদা কিন্তু ভর সংখ্যা সমান, তাই এরা একে অপরের আইসোবার। এবার চলে আসি 5.1। একটি স্প্রিং তুলাকে দুদিক থেকে টানলে স্প্রিং তুলার কাটা 3 কেজি পাট দেখায়, এর অর্থ কী? দেখো, এর উত্তরগুলো ভালো করে দেখো, আমি উত্তরগুলো ভালো করে লিখেওছি। দেখো, 3 কেজি বল তো, স্প্রিং তুলাকে দুদিক থেকেই টানলে স্প্রিং তুলার কাটা 3 কেজি দেখানোর অর্থ হলো স্প্রিংটির ওপর প্রযুক্ত মোট টান বলের পরিমাণ 3 কেজি বল। স্প্রিং তুলা মূলত যে কোনো এক প্রান্তের প্রযুক্ত বলের মান পরিমাপ করে, যে কোনো এক প্রান্তের প্রযুক্ত বলে। যখন উভয় দিক থেকেই টানা হয় তখন প্রতিটি প্রান্ত থেকেই 3 কেজি বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু স্প্রিংয়ের কোনো অংশের সাপেক্ষে আপেক্ষিক সরণ ঘটানোর জন্য কার্যকারী বলের মান প্রতিটি প্রান্তের টানের সমান হয়, অর্থাৎ 3 কেজিই বল হবে। এবার দেখো 5.2। দেখো 5.2 এর কোশ্চেনটা একবার পড়ছি, উত্তরটা তো ওখানে লেখা আছে পেছনে। ঘর্ষণ বল কাকে বলে ও কীভাবে ক্রিয়া করে? ভালো করে দেখে নাও। ঘর্ষণ বল কাকে বলে? বায়ু দাঁড়াও, ঘর্ষণ বল কাকে বলে? যে বল দুটি স্পর্শতলের সঙ্গে কাজ করে, যখন গতির বিরুদ্ধে কাজ করে তাকে হচ্ছে ঘর্ষণ বল বলে। তোমরা দেখো বইতেও দেখে নাও। আর ঘর্ষণ বল গতির বিপরীতেই কাজ করে। দেখো বইতে তোমরা পেজটা খুলে দেখো যে ঘর্ষণ বল কাকে বলে লেখা আছে।
এবার দেখো 5.2 এর একটি ভারী ও একটি হালকা বস্তুকে একই সঙ্গে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে তারা একসঙ্গে মাটিতে পড়ে না কেন? কি শর্তে তারা একসঙ্গে মাটিতে পড়বে? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে বায়ুর বাধার কারণে কেন একসঙ্গে পড়ে না? কারণ একটি ভারী ও একটি হালকা বস্তুকে একই সঙ্গে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে তারা একসঙ্গে মাটিতে পড়ে না, কারণ তাদের উপর বায়ুর বাধা বলের প্রভাবে ভিন্ন হয়। বাধা বলের প্রভাব কিন্তু ভিন্ন হয়। বায়ুর বাধা হালকা বস্তুর উপর বেশি কার্যকর হয় আপেক্ষিক ভর ও ক্ষেত্রবলের বিচারে। ফলে হালকা বস্তুটি ধীরে পড়বে, কারণ ওর উপর বায়ুর বাধা বেশি। কী শর্তে একসঙ্গে পড়বে? তারপর আছে, যদি বায়ুর বাধা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে, অর্থাৎ শূন্য মাধ্যমে পরীক্ষাটা যদি করা হয়, অথবা যদি বস্তু দুটির আকৃতি আর ক্ষেত্রফল এমন হয় যে বায়ুর বাধা উভয় বস্তুর উপরই সমানভাবে ক্রিয়া করবে, তবে তারা একসঙ্গেই মাটিতে পড়বে। ঠিক আছে? এবার দেখো 5.3, সেতারের তার নাইলনের পরিবর্তে ধাতু দিয়ে তৈরি হয় কেন? দেখো, এক হচ্ছে উচ্চ স্থিতিস্থাপকতা। ধাতব তারের স্থিতিস্থাপকতা নাইলনের চেয়ে অনেক বেশি, যার ফলে এটি ছিঁড়ে না গিয়ে বেশি টান সহ্য করতে পারে এবং সূক্ষ্ম সুর তৈরি করতে পারে। ঠিক আছে? দেখো লেখাটা দেখে নাও, তোমরা লিখে নিতে চাও লিখে নেবে, এখানে তো পরীক্ষা শেষ নয়, ব্যাপারটা বুঝে নিতে হবে। তারপর সুনির্দিষ্ট কম্পন। দেখো, ধাতব তারগুলি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে বা কম্পাঙ্কে সুনির্দিষ্টভাবে কম্পিত হতে পারে, যা বাদ্যযন্ত্রের জন্য প্রয়োজনীয় সঠিক ও শ্রুতিমধুর সুর উৎপন্ন করে। স্থায়িত্ব, ধাতব তার নাইলনের তারের তুলনায় বেশি টেকসই এবং আবহাওয়ার পরিবর্তে কম প্রবাহিত হয়। মেন কারণ, এখানে ধাতু অধাতুর কারণগুলোই লিখতে হবে। আমি এটা লিখেছি, ঠিক আছে, উচ্চ স্থিতিস্থাপকতা, এগুলো তোমরা এখনও পড়োনি। সুনির্দিষ্ট কম্পন, স্থায়িত্ব, তোমরা তোমাদের মতো লিখতে হবে যে শক্ত, ধাতব তারে সুন্দর আওয়াজ হয়। এবার দেখো, তোমরা তোমাদের বইয়ের মতো, কিন্তু অ্যাকচুয়াল এটাই অ্যান্সার। ঠিক আছে? বইয়েতে দেখবে ভালো করে। পরমাণু নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াস কী কী কণা দিয়ে তৈরি হয়? আচ্ছা, পরমাণুর কেন্দ্রস্থল হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে বলে? দেখো, পরমাণুর কেন্দ্রে অবস্থিত অতি ক্ষুদ্র ধনাত্মক আধানযুক্ত এবং অতি ঘন অংশটি হলো নিউক্লিয়াস। পরমাণুর প্রায় সমস্ত ভরই এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এবার গঠনকারী কণিকা। নিউক্লিয়াস সাধারণত দুটি কণিকা দ্বারা গঠিত, প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণিকা আর নিউট্রন আধানবিহীন বা নিস্তরিত কণিকা। ঠিক আছে? তারই সঙ্গে একটা কোশ্চেন আছে, দেখো, ওর সাথে অথবা দিয়ে, যে 2412 mg পরমাণুটির গঠন চিত্র দাও। দেখো, গঠন চিত্র দাও মানে চিত্র আঁকতেও পারো, আবার লিখেও দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এই ম্যাগনেসিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা 12, ভর সংখ্যা 34, নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা তো এখানে 34 আর প্রোটন সংখ্যা তো এখানে 12, বিয়োগ করলে হবে 22। ইলেকট্রন সংখ্যা কি? প্রোটন সংখ্যারই সমান হয়। তাই হবে প্রোটন সংখ্যা 12, তাই ইলেকট্রন সংখ্যাও 12। গঠন চিত্রের কেন্দ্রে 12টি প্রোটন, 22টি নিউট্রন থাকবে। বাইরের কক্ষপথগুলিতে 12টি ইলেকট্রন, প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি ও তৃতীয় কক্ষে 2টি ঘুরবে। তুমি যদি এঁকে দাও এঁকে দেবে, নাহলে কিন্তু তোমাকে ভাষা সহকারে লিখতে হবে, যেহেতু গঠন চিত্র বলেছে। চিত্র মানে তোমাকে আঁকাই উচিত, কিন্তু তার সাথে যদি এগুলো লিখে দাও তাহলে ঠিক আছে। এই যে আঁকাটা দেখে নাও, প্রোটন, নিউক্লিয়াস, এগুলো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। একটু কী কক্ষপথ, এগুলো নেগেটিভ দিতে পারো। তাহলে 8টা KLM, এম কক্ষে 2টো। আর এখানে তুমি লিখে দিতে পারো প্লাস সাইন দিয়ে তোমার 12টা, আর এমনি শুধু গোল দিয়ে যে 22টা নিউট্রন। ঠিক আছে? সিম্বলগুলো লিখে দিলে, যে এই প্লাস সাইন মানে প্রোটন, শুধু এই মানে নিউট্রন, এরকম করে আঁকতে হবে, মাইনাস মানে ইলেকট্রন। ঠিক আছে? এটাই গঠন চিত্র। mg 12, 24 বিয়োগ করে ভর সংখ্যাটা বার করা।